সংবাদ মাধ্যমে অনেকেই সংবাদ প্রচার করছেন যে দুই পক্ষের সংঘর্ষ বা সংঘাত, এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় আক্রমণ হয়েছে। এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। গতকালকে যখন আমরা রাত প্রায় 3টা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে আমাদের এখানে বৈঠক চলছিল, সেখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ তারা ছিল। তারা সাতপন্থীদের সাথে আলোচনা করে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের এখানে এসেছিল আলোচনা করার জন্য। সেই আলোচনার মধ্যেই তারা জানতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওখানে টঙ্গীতে সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলার করছে। এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ উভয় তাদের সাথে কথা বললো এবং স্পেসিফিক নাম সহ আমি বলছি, জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছে, ওনার ছেলে উসামার সাথে কথা বলেছে, তারপরে আব্দুল্লাহ মনসুরের সাথে কথা বলেছে। তাদের সাথে কথা বলতেছে তারা এখান থেকে বলল যে আপনারা যদি কোনোভাবে আইন নিজেদের হাতে তুলে নেন অথবা আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা মীমাংসা দেওয়ার আগে আপনারা যদি নিজেরা সেখানে কোনো ধরনের ওখানে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই সেটা আপনাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপে যেতে বাধ্য হব। এই ধরনের কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই তারা সেখানে হামলা চালায়। যখন হামলার সংবাদ আসে তখন তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে, তখন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর ফোন তারা কেউ রিসিভ করেনি। এইভাবে তারা হামলা চালায় আর এর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে হামলার যাবতীয় তথ্যগুলি আসতে থাকে এবং ইতিমধ্যে আমাদের 3 জন ভাই শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের প্রত্যেককে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তক্ষরণ এবং মারাত্মকভাবে তাদেরকে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। আর অসংখ্য অগণিত আমাদের ভাইয়েরা তারা সেখানে আহত হয়েছে, মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। অর্থাৎ সম্পূর্ণরূপে এখানে একপক্ষীয়ভাবে হামলা হয়েছে। সন্ত্রাসী কায়দায় সেখানে আমরা এমন তথ্য পাচ্ছি যে সেখানে তারা পেশাদার হত্যাকারী, পেশাদার খুনি, কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে। সংবাদ মাধ্যমে অনেকেই সংবাদ প্রচার করছেন যে দুই পক্ষের সংঘর্ষ বা সংঘাত, এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে কেউ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কার্যকলাপে লিপ্ত হয়নি এবং আমরা আশা করছি যে সারা দেশকে আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা আমরা পালন করতে সক্ষম হয়েছি এবং আমাদের ছাত্র জনতা সকলেই এখনো তারা ধৈর্য ধারণ করে আছে এবং আমরা এখন শুধুমাত্র অপেক্ষায় আছি যে সুনির্দিষ্টভাবে এই ধরনের হামলা এবং হত্যাযজ্ঞের প্রেক্ষিতে যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। এই জন্য অনতিবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে নেতৃত্ব দিয়েছে, ওখানে সব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আব্দুল্লাহ মনসুর, উসামা ওয়াসিফদের নেতৃত্বে সেখানে রাত্রে মোটরসাইকেল শোভাযাত্রা সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে একটা ঘুমন্ত এলাকায় সেখানে তারা ঢুকেছে। সেখানে একটা মাদ্রাসা আছে, সেখানে সেই সকল ছাত্রগুলোকে জিম্মি করে তাদের মধ্যে মারাত্মকভাবে ভীতির সঞ্চার করে সেই মাদ্রাসা তারা করায়ত্ত করেছে, দখল করেছে। এখান থেকে সার্জিস আলম নিজে, হাসনাত আবদুল্লাহ নিজে ওয়াসিফুল ইসলাম সাহেবকে জানিয়েছে যে সেখানে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় পর্যন্ত আপনার বাহিনী তারা হামলা চালিয়েছে। উনি সেখানে পরিষ্কার বললেন যে মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা নাই, অস্বীকার করলেন। তাদের সর্বোচ্চ ব্যক্তিত্ব তিনি এইভাবে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহদের সাথে মিথ্যাচার করলেন। অথচ সেখানে আমাদের কোমলমতি ছোট ছোট শিশুরা তারা এই হামলার সম্মুখীন হয়েছে। তাদের আর্তচিৎকার সেখানে ফোনে ভেসে উঠেছে। সেই আর্তচিৎকার শুনে আমরা তো দূরের কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তাদের চোখের পানি সংবরণ করতে পারে নাই। আমরা সংবাদ মাধ্যমগুলোর কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ঘটনাটাকে দ্বিপাক্ষিক সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে খুনিদেরকে আড়াল করার চেষ্টা করবেন না। প্রকৃত হামলার চিত্রটাকে আপনারা ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনারা এটা করেন তাহলে সংবাদ মাধ্যম তাদের দায়িত্ব পালন করতে আমি মনে করি যে ঐতিহাসিকভাবে আপনাদের ভুল হবে এবং সেটার ক্ষেত্রে প্রকৃত ঘটনার প্রকৃত দোষীরা আড়ালে চলে যাওয়ার হয়তো সুযোগ পেতে পারে। এরকম ভাবে অতর্কিতে হামলা চালানো এটা গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতি, সরকারের প্রতি, গোটা বাংলাদেশের প্রতি একটা সম্পূর্ণরূপে একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। এবং আমাদের এই ক্ষেত্রে ধারণা হলো এটাই যে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে, যারা বাংলাদেশ
বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই যোগসাজশ রয়েছে। এবং যারা এই ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা দায়িত্বশীল তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিগ জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। মিডিয়ার সকল দায়িত্বশীল এবং সংবাদকর্মীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দয়া করে এই ঘটনাকে সংঘর্ষ হিসেবে আপনারা নিউজ করবেন না। এটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত ইনজুর্ড যারা নিহত তারা সব একপক্ষীয়, আর আক্রমণকারীরা আরেক পক্ষীয়। এখন কারো বাড়িতে ডাকাতের আক্রমণকে যদি আপনি বাড়িওয়ালা ডাকাতের সংঘর্ষ হিসেবে চিত্রিত করেন তাহলে সংবাদ মাধ্যম কোনোভাবেই আপনারা দায়িত্ব পালন করছেন না, বরং আপনার ডাকাতদেরকে আড়াল করার চেষ্টা করছেন বলেই দেশবাসী এটাকে এইভাবেই নিবে। প্রশাসন আমাদেরকে গত রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যদি প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হতো তাহলে কোনোভাবেই এই প্রাণহানি ঘটতো না।